আমরা বিগত কয়েক বছর যাবৎ হাঁটিহাঁটি পাপা করে মিলান ব্রাঞ্চটা একটা ভালো পর্যায়ে এসে পৌঁছেছে এবং যদিও আমাদের এই ইনকাম দিয়ে জনতা এক্সচেঞ্জকে আমরা লাভজনক অবস্থায় নিতে পারছি না, তার জন্য আমাদের যে সহযোগিতা প্রয়োজন ইতিমধ্যেই আমাদের মাননীয় মানুষ স্যার অলরেডি পদক্ষেপ নিয়েছেন। আমরা একটু আল্লাহর মেহরবানিতে অনেক দূর এগিয়েছি যদি না আমরা এজেন্সি পারমিশন পাই। আমরা মিলান ব্রাঞ্চের এবার টার্গেট 88,000 ইউরো প্রফিট, নেট প্রফিট। সেখানে আমার অ্যাচিভমেন্ট এই আজকে পর্যন্ত 65,400 ইউরো, 74% ইনকাম অলরেডি অ্যাচিভ করেছি। বাকি আরও 2-3 মাস হাতে আছে, 1 মাস। আর আমার নাম্বার অফ রেমিটেন্স 14,800 আমার টার্গেট অ্যানুয়াল। আমি 12,350 পর্যন্ত অ্যাচিভ করেছি আজকে পর্যন্ত। কাভার ফান্ড 90,79,200 ইউরো, সেখানে আমি অলরেডি অ্যাচিভ করেছি 73,80,067 ইউরো, 80% তো স্যারের অবগতির জন্য এটা জানা তো আমার একটু প্রত্যাশা এটা আমার কমিউনিটি আমাকে যথেষ্ট হেল্প করে এবং আজকে যারা আসতে পারে নাই তাদেরকেও আমি বলেছি যে আপনারা এক্সট্রিমলি সরি। আমার স্যার যেহেতু অনেক প্রোগ্রাম হাতে নিয়ে আসছেন, সুতরাং আমাকে হয়তো 10 মিনিট সময় দেবেন, উনি একটু টাকা পাঠাবেন, আমরা এই সিনারিওটা আমাদের একটু আমাদের সরকারি প্রতিষ্ঠানের জন্য একটু ইউজ করবো, অন্য কিছু না, কারণ মানব রাষ্ট্রদের সময় তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি স্যার মহোদয়কে ভিজিটর থেকে যাচ্ছি, তারপরে আপনারা আগে বসে আমার স্যার একটু আপনি একটু পাশে যান ছাড়ে, প্লিজ আপনি ছাড়ের পাশে যান, ওই যে ইয়ার যেখানে দাঁড়ানো ওখানে আপনি। স্যার আমি 2017, 18, 19, 20 সালে করোনার কারণে অলরেডি এখনো দেয় নাই। তো আমি মোটামুটি প্রতি বছরই স্যার নর্থ ইতালিতে আমি ফার্স্ট হয়েছি 2 বার, একবার আমরা থার্ড হয়েছি, যদি ওটা থাকবা আমাদের ইয়ে হয়নি। জি স্যার, জি স্যার। আর আমরা স্যার আমরা একমুখী রেমিটেন্স অনলি ফর বাংলাদেশ, নইলে পরে আমরা আরো ভালো করতে পারতাম। সরকারি কিছু থাকে, আপনি বলছেন অন্য ডেস্টিনেশনে পাঠানোর আপনার আইনগত ম্যান্ডেট নেই, তাই তো? জি, শ্রীলঙ্কা, ইন্ডিয়া না স্যার আমাদের ছিল, কিন্তু একটু জটিলতার কারণে আমাদের সেটা অ্যাভয়েড করেছে। এই দেশে যারা ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলি রোল প্লে করে তাদের সাথে আমাদের ওই একবার ছিল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে। তো এই 2 দেশে আমরা রিয়া মানিগ্রামের সাথে আমাদের গিয়েছিল, পরবর্তীতে কিছু জটিলতার কারণে সেটা বন্ধ হয়ে গেছে, সম্ভবত 9 বা 10-এ। এরপর থেকে আমরা চালু করতে পারিনি। তো আমাদের ওটা একটা বাড়ানোর একটা পথ আছে। আরেকটা পথ হলো আমাদের স্যার প্যারালাল লাইন কানেক্টিভিটি যেটা জন্য ওয়েট করছি, সেটা অলরেডি কিছুটা প্রসেস হয়ে আছে। বাকিটা যদি হয়ে যায় আল্লাহর মেহরবানিতে আমরা থাকা অবস্থায় আমরা খুব প্রত্যাশা আর কি আশা করছি। বাকিটা আল্লাহ আপনাদের নক করতে হবে এখানে অথরিটি অথবা বাংলাদেশ এমপ্যাক্ট। আর আমার অনেক তো আছেন, উনি তো বোর্ডের মেম্বার, তো উনি আছেন, এগুলো অ্যাড্রেস করা দরকার। এগুলো আমাদের এখানে জানা নেই, আমরা উইল টেক আপ যে অ্যাকশনগুলো এটার সাইডে আমরা তুলব। আর আপনার একটা জিনিস অনুরোধ, আমি আপনাদের সার্ভিস রেডি, আমরা রেডি আছি না? সম্মানিত ব্যবস্থাপক, জনতা এক্সচেঞ্জ কোম্পানি সরেল, মিলান ব্রাঞ্চ, সহকর্মী ইকোনমিক কাউন্সিলর যারা মানুষ মিত্র, ইতালি প্রবাসী, মিলান প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমি একটি সরকারি কর্মসূচির ধারাবাহিকতায় আজকে আমি আমাদের জনতা এক্সচেঞ্জ হাউজে আমি এসেছি এবং ইতোমধ্যে এই ব্রাঞ্চের ম্যানেজার এই ব্রাঞ্চের কর্মকাণ্ড সাফল্য সম্পর্কে একটি ধারণা দিয়েছে। আমি খুবই উৎসাহিত বোধ করছি যে তিনি যে তথ্যসহ উপাত্তসহ যে চিত্র সংক্ষেপে তুলে ধরেছেন, এবং আমি রোমে থাকলেও এই ব্রাঞ্চের কর্মকাণ্ড সম্পর্কে
সময় সময় অবহিত রেখেছেন। প্রথমে আমি অভিনন্দন জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি হার্টিস্ট কংগ্রাচুলেশনস, উষ্ণ অভিনন্দন আপনার এবং আপনার টিমকে। আমি খুবই উৎসাহিত বোধ করছি যে আপনাদের যে এখানে এই শাখার যে পারফরমেন্স, এবং মিলান ব্রাঞ্চের কথা বললে আমরা বলতে পারি এটি একটি প্রফিট মেকিং অর্গানাইজেশন, এবং এটি আপনার পেশাগত দক্ষতা, কমিটমেন্ট এবং আপনার টিম এর যারা অন্যান্য সদস্য আছেন তাদের সহযোগিতা, এবং আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা বৈধভাবে টাকা পাঠান তাদের একটি বড় ভূমিকা আছে। সে কারণেই এটি একটি সাকসেস স্টোরি। সোলং মিলান ইসলাম স্যার। তো রোমে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আমরা সেটা অ্যাড্রেস করার চেষ্টা করছি, এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান যে সরকার প্রবাসী বান্ধব, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা যে বৈধভাবে টাকা পাঠানো, এবং এই বৈধভাবে পাঠানোর মধ্য দিয়ে আমাদের যে অর্থনীতি আরও বেগবান হবে সেটির ব্যাপারে সবাইকে সচেতন করার একটি দায়িত্ব আমাদেরও আছে, আপনাদেরও আছে। এবং দ্য এন্ড অফ দ্য ডে জনতা এক্সচেঞ্জ ইসরায়েল একটি সরকারি প্রতিষ্ঠান, অতএব আপনাদের সাথে আমাদের একটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক আছে। ইতালিতে একটি বড় কমিউনিটি আছে আমাদের, 2 লক্ষের মতো আমি হিসেবে মনে করি, তার কম বেশি হবে। সেক্ষেত্রে এই এক্সচেঞ্জ হাউস লাভজনক না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু কোনো কারণ নেই। এবং আমরা জানি, প্রবাসীরা অনেকে জানেন যে বর্তমান সরকার বৈধভাবে টাকা প্রেরণকে উৎসাহিত করার জন্য 2% প্রণোদনা দিচ্ছেন, এবং এটা কিন্তু মানুষকে খুব উৎসাহিত করছে। এবং আমিও ব্যক্তিগতভাবে টাকা পাঠিয়েছি কাউকে, তিনিও বিস্ময় প্রকাশ করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন কদিন পরে আবার কিছু টাকা আবার অতিরিক্ত আসলো কেন। তো আমি তখন ব্যাখ্যা করেছি, এবং তিনি সারপ্রাইজ হওয়ার মধ্য দিয়ে তিনি তার খুশি, তার সন্তুষ্টির কথা ব্যক্ত করেছেন। এই প্রণোদনার মধ্য দিয়েও কিন্তু প্রবাসীরা উৎসাহিত হবে। এই কাজটি কিন্তু দূতাবাসের, জনতা এক্সচেঞ্জের এবং প্রবাসী বাংলাদেশিদের সবাইকে, এবং আমি জানি সবার বৈধ কাগজপত্র নেই, কিন্তু আমাদের এই জনতা এক্সচেঞ্জ বিষয় ক্ষেত্রে জেনারেল এখানে তারা সমস্ত শুধুমাত্র পাসপোর্টের কপি, ন্যূনতম ডকুমেন্ট হলে এটি পাঠানো সম্ভব। এবং আমি আরেকটি কারণে আপনার এই জনতা এক্সচেঞ্জ মিলান শাখাকে কংগ্রাচুলেট করি, তারা যে ধারাবাহিকভাবে পুরস্কৃত হয়েছেন, তাদের সাফল্যের স্বীকৃতি যেটা তারা পেয়েছেন, এটি তাদের এক্ষেত্রে তাদের কমিটমেন্ট, তাদের ডেডিকেটেড সার্ভিস সেটারই প্রমাণ বহন করে। আপনাদের সবার জ্ঞাতার্থে আমি একটি তথ্য শেয়ার করছি। এখানে সাংবাদিক আছেন, আমি মিডিয়া বান্ধব একজন কূটনীতিক শুরু থেকে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক বহিঃপ্রচার হিসাবে কর্মরত ছিলাম এক সময়। অর্থাৎ মিডিয়ার সাথে আমার একটি আন্তঃসম্পর্ক, এবং এই সম্পর্কটি এখনও আছে। আমি দেশে বা বিদেশে যেখানেই থাকি না কেন, এবং প্রযুক্তির কারণে এই সম্পর্কটি বজায় রাখা খুবই সহজ। একটি তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সারা বিশ্বের মধ্যে নবম, 9th মানে লার্জেস্ট যে রেমিটেন্স আসে সেই র্যাঙ্কিংয়ে উৎস হিসেবে ইটালি হচ্ছে নবম অবস্থানে। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট। এবং 2018-19 অর্থ বছরে মোটামুটি $758 মিলিয়ন, 2019-20 700, আমি ইভেন্ট ফিগারে বলছি, $700 মিলিয়ন, এবং 2020-21 811 মিলিয়ন।
এবং এটি এই 3 বছরের মধ্যে হাইয়েস্ট। এটি প্রমাণ করে যে ইতালি থেকে বৈধভাবে টাকা প্রেরণের ফিগারটি ঊর্ধ্বগামী, এবং এক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার আছে এবং এটি আমাদের দেশের স্বার্থে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা জানি যে আপনারা অবগত আছেন 2021 সাল একটি গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, আমরা যেখানেই থাকি দেশে বা প্রবাসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমরা 2020 সালের 17 মার্চ থেকে এই বছরের 16 ডিসেম্বর পর্যন্ত আমরা উদযাপন করছি। এটি চলমান প্রক্রিয়া। এবং 2021 সাল আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তার 50 বছর পূর্তি, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী, ইংরেজিতে গোল্ডেন জুবিলি বলি, সেটিও এবছরই আমরা পালন করছি, যেটি 26শে মার্চ আমরা আনুষ্ঠানিকভাবে পালন করেছি। এটিও চলমান। এবং আরেকটি কারণে, যেহেতু আপনারা সবাই ইতালি প্রবাসী, সেই জন্য এই কথাটি খুব প্রাসঙ্গিক। সেটি হচ্ছে ইতালির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী পালিত হবে আগামী বছর 2022 সালে। ইতালি অন্যতম ইউরোপের দেশ যে খুব শুরুর দিকে স্বাধীনতা অর্জনের খুব শুরুর দিকে যে কটি দেশ স্বীকৃতি দিয়েছে তার অন্যতম ইতালি। এবং সেই 50 বছর পূর্তি উপলক্ষে আমরা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন ইতালি সফর করেন 2020 সালে ফেব্রুয়ারি, তখন দুই দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমরা দুই দেশ মিলে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করব। তো আমি আর বাড়াচ্ছি না। আপনারা জানেন যে একটি প্রিকপ 26 পরিবেশ বিষয় সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বিষয়ক পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব শাহাবুদ্দিন উনি কিছুক্ষণ পরেই মিলানে অবতরণ করবেন এবং উনি এই গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করবেন। এবং আমার ধারণা কমিউনিটির সাথেও 3 তারিখে একটি অনুষ্ঠান আছে, মত বিনিময় হবে। সেখানে আপনারা আপনাদের বক্তব্য, প্রত্যাশা কথা তুলে ধরবেন এবং আপনাদের কনস্ট্রাকটিভ সাজেশন, যেটি আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, এটিও আমাদের কাজকে সহজতর করবে। আপনারা প্রবাসী হিসেবে আপনাদের অনেক মতামত আছে, থাকতে পারে। এবং জনতা এক্সচেঞ্জ হাউসের পক্ষ থেকে আপনাদেরও যে সমস্যাগুলো আছে, যদি তিনি পরিবেশ বিষয়ক মন্ত্রী, তবুও তিনি অত্যন্ত সিনিয়র এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো নজরে আনতে পারেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার এখানে আমার মাই গুড কলিগ ইকোনমিক কাউন্সিলর যারা মানস মিত্র আছেন, উনি আসলে ফাংশনালি, আমি বাইহাট আপনাদের সবসময় কাছে ছিলাম, আছে থাকলাম, আর উনি তো বাইহাট আছেন, এখানে ফাংশনালি কিন্তু উনি আমার চেয়েও আপনাদের কাছের মানুষ। এবং এই প্রতিষ্ঠানের রোম হোক, মিলান হোক, মানে নারী নক্ষত্র, প্রতিটি ইটের খবর উনি রাখেন। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে কংগ্রেচুলেট না করলে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। এটা খুব গর্বের বিষয়, গৌরবের বিষয়। আপনারা এই প্রতিষ্ঠানের মালিকানা আমাদের, এবং শুধু তাই নয়, ইট মেক্স ইকোনমিক সেন্স, এর একটি অংশ আপনারা ভাড়া দিয়ে সরকারের অর্থের সাশ্রয় হচ্ছে। এবং এটিও প্রমাণ করেছেন প্রবাসে আমরা যে একটি প্রতিষ্ঠানকে লাভজনক শুধু রেমিটেন্সের মাধ্যমে না, ভাড়ার মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে, স্থানীয় দেশের আইনের মধ্য দিয়ে, এটা আইনের মধ্য দিয়ে এটি করছি। এটি কিন্তু একটি দৃষ্টান্ত প্রতিষ্ঠান। তো আমি এখানেই শেষ করছি। ওয়ান্স অ্যাগেন আমাকে আমার সহকর্মী সহ আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা হয়তো একটু এয়ারপোর্টের দিকে চলে যাব, মাননীয় মন্ত্রীকে
রিসিভ করার জন্য। তো আমার মনে হয় আমি জানি উপস্থাপকের আমাদের সম্মানিত হোস্টেল মাথায় আছে, তবে আমার সহকর্মী পক্ষ থেকে আমাদের বোধহয় কিছু শোনা আছে। আচ্ছা, পাসপোর্ট করতে হচ্ছে না, ইভেন কিছু কিছু নিচে সেগুলি বাংলাদেশে আমি বলি এটা ভিডিও আচ্ছা অসুবিধা নেই, আমি একটি কথা ইনফরমালি বললেও আমার এটা হয় কি, আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে অবস্থান প্রবাসীদের হয় প্রবাসী বান্ধব, অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য কত কিছু যে প্রজেক্ট নেওয়া হয়েছে ইনসেন্টিভ হিসাবে, এনআরবি অ্যাওয়ার্ড বিভিন্ন ধরনের সেগুলো আছে এবং সেবার কথা বলেছি। এখন আমরা সরকারি প্রতিষ্ঠান হিসেবে মানুষকে সর্বোচ্চ সহায়তা দিতে চাই, কিন্তু আপনাদেরকে এখানে কিছু বুঝতে হবে। আমি জানি আমাদের মানুষ, আমি খুব কথাটি মায়া করে বলছি, কারণ আমি এই দেশে আমার একটি পরিচয় আপনারা জানেন, আমি ইতালিতে আগে ছিলাম 2004 থেকে 8। এটি বলার কারণ হচ্ছে ইতালিতে প্রবাসীরা কিভাবে আসেন, কত কষ্ট করে, হ্যাঁ, গাছ মানে পাহাড় পর্বত পেরিয়ে সাথে আসেন। এই সেই যে তাদের পেরিলার জার্নি, কষ্টকর যে দীর্ঘ পথ পরিক্রম পার করে আসতে হয় সেটি আমরা জানি। কিন্তু হয় কি, এক শ্রেণীর আদম ব্যাপারে যাদেরকে বলি, তাদের প্ররোচনায় কিন্ডার মানে মাইনর দেখাতে পারলে তার সৌজন্য লাভ সহজ হবে। এখন দেখুন আমার মতো একটা মানুষ 56 বছর বয়স, বাড়িতে বেশি হতে পারে, এখন যদি আমি 17.5 লেখাতে চাই, আমার পাসপোর্টে লেখা 17 বছর, যে কেউ দেখলে বুঝবো উনি তো আমার হয়তো আলহামদুলিল্লাহ বয়সের চেয়েও একটু কম বয়সও লাগতেও পারে, কিন্তু দেখাই যাচ্ছে একটা মানুষের 60 হতে পারে, 55 হতে পারে, কিন্তু 17 বছর পাসপোর্টে। এই পাসপোর্ট যে দূতাবাস দেয়, সেই দূতাবাসের ক্রেডিবিলিটি কি থাকে আপনি বলেন? এটা কি অফিস মনে করে, একটু সমস্যা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান মনে করে? আর দূতাবাস মানে পতাকা বহন করে যে প্রতি, এটা হলো বাংলাদেশ, রাইট? এখন এই আদম ব্যাপারীদের ব্যবসায়িক বুদ্ধি থেকে ইল অ্যাডভাইসড আমরা বলবো, খারাপ পরামর্শে প্রভাবিত হয়ে এখন হয়তো আপনারা বলবেন আমরা এত কষ্ট করে এসেছি, তো ঠিক আছে 2, 4, 5 বছর তো অ্যালাউ করছি, আপনারা জানেন। এখন যদি 17 বছর পাল্টাতে বলেন, আমি এটা কীভাবে করবো? জি স্যার বয়সের কাছাকাছি এসে যাচ্ছে, এটা হয়। এখন মানবিকতাটা বড় না এটা সম্ভব অসম্ভব বড়? একটা তো অঙ্ক দিয়ে বোঝাতে হবে এটা হয় না, এবং বাহ্যিকভাবে একটা তার মানুষকে দেখলেও তো মনে হয় এই বয়সে তার হয় না। তখন মনে হয় যে প্রতিষ্ঠান, যে দেশের দূতাবাস এই পাসপোর্ট ইস্যু করে, সেই দূতাবাসের প্রতি আস্থা থাকে, বিদেশের কথা বাদ, আমাদেরকে আস্থা থাকে। তো আমাদের সময় এসেছে, শুধু এক্ষেত্রে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, প্রবাসীরা, সাংবাদিক যারা, তাদের ভূমিকাটা আরও বেশি, যে মানুষকে সচেতন করা যে এই কিন্ডার মানে মাইনর দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে এইভাবে দেশে পাঠাবেন, এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এবং এখানে আমি একটা বয়স যেন তেন বয়স বসিয়ে দিলে এটাকে মনে হবে তিনি উপকৃত হলেন, কিন্তু ক্ষতিটা কিন্তু আমার দেশের হচ্ছে। অর্থাৎ মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের সবার, কিন্তু এছাড়া যদি কোনো পরিবর্তন না থাকে, অনেক সময় পিতার নাম নিজের শুধু বয়স না, অনেক পরিবর্তন থাকে, একটি শব্দ বা একটি অক্ষর না, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, এত পরিবর্তন হলে এটা ডিজিটাল, আগের সাথে না মিলে সিস্টেমে আটকে যাবে। তারপর আমরা চেষ্টা করি তদবির করে পার্সি করে পাসপোর্ট অধিদপ্তর অত্যন্ত আন্তরিকতার সাথে 1,20,00,000 মানুষের যে প্রেশারটা বুঝতেই পারছেন, এবং বাংলাদেশে অনেক মানুষের পাসপোর্ট থাকে, তো তারাও দয়ার সাথে, মায়ের সাথে এটি দেখেন, মানে সিম্প্যাথেটিক্যালি, কিন্তু তাদের দিকটা আপনার দেখতে হবে আমরা কতটুকু লিবারেল হতে পারি, এবং এটির সাথে দেশের ভাবমূর্তি কেটে দিলে কিছু করতে হচ্ছে। কিন্তু যাদের কোনো সমস্যা নেই, আর যাদের 5 বছরের মধ্যে একটি জানেন, আমরা অক্টোবর একটা টাইম পর্যন্ত আমরা অ্যালাউ করবো, তারপর এই পাসপোর্ট হলে কিন্তু এটা পরিবর্তন করা যাবে না, বিকজ অফ দিস
নেচার অফ দ্য যে পয়েন্টটা আমি বলতে চাই, আমরা সহানুভূতিশীল আছি, কিন্তু সেটির একটি লিমিট আছে, তাই না? তো ঠিক আছে, ধন্যবাদ। স্যার, মাননীয় রাষ্ট্রদূত জনাব শামীম হাসান স্যার, মিলান ব্রাঞ্চের জনতা এক্সচেঞ্জ আপনি আসুন। ব্রাঞ্চের ম্যানেজার এবং যারা আমাদের এখানে যোগদান করেছেন আজকে এই ইনফর্মাল অনুষ্ঠানে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি স্যার যেভাবে বলেছেন, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ। আমি স্যারের বলার পরে আসলে কিছু থাকে না, আমি কিছু বিষয় শুধু বলি যে বিষয়গুলো আমার মনে হয় যে আপনাদের জানা প্রয়োজন। একটা হচ্ছে যে আমরা জনতা এক্সচেঞ্জকে নিয়ে আমরা কিছু কাজ করছি, সেটা এখানকার সেন্ট্রাল ব্যাংক অফ ইটালি এবং বাংলাদেশেও আমাদের জনতা ব্যাংক এবং আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে তাদের সাথে